সারাদিনই টেলিফোনের মধ্যে থাকে। মনে হয় তার ভাই রনি গাড়িতে তার সাথে অনেক বিষয় নিয়ে, তাদের পারিবারিক, তার লন্ডনের জীবন, অনেক কিছু নিয়ে আলাপ করলাম। আমার কাছে খুব ভালো লাগলো, তার বক্তৃতাও শুনলাম, সেটাও খুব ভালো লাগলো। আজকে আমরা যে এখানে সমাবেশ করছি, আমাদের আরেকজন নেতা সংগঠক অ্যাডভোকেট আলমগীর হোসেন, তার পিতা আমাদের পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেছে, আর আসবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা আল ইমরানে, কোরআন শরীফের 3টি জায়গায় আছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল ইমরানে, সূরা আল ইমরানে আরেকটু বর্ধিত রূপ আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এর অর্থ হচ্ছে, জীব মাত্রেই মৃত্যুবরণ করবে, তিনি সফল কাম যাকে কিয়ামতের দিন আগুনের শিখা স্পর্শ করবে না এবং যিনি জান্নাতে প্রবেশ করবে। আলমগীরের পিতা সম্পর্কে আমরা যতটুকু জানি, পায়বন মানুষ ছিলেন। যদি গতকালকেও জানা যেত যে এভাবে তিনি ইন্তেকাল করেছেন, হয়তো আজকে সভাটি হতো, হয়তো আবার পরিবর্তন হয়ে যেত, কিন্তু আজকে তিনি ইন্তেকাল করেছেন, আমাদের করার কিছু ছিল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বাক্যটি কত অসহায় দেখায়। একটি রাজনৈতিক দল, তার নেতা কর্মীরা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ইন্তেকালের পরে ইন্না লিল্লাহ পড়ে দল থেকে বহিষ্কৃত হয়েছে। দেখেন, মানে আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব, এই বিষয়টি সহ্য করতে পারে না এই দলটি ইসলাম বিদ্বেষী দল। দেখেন, ভেবে দেখেন, আমরা সামাজিকভাবে, আমরা এই দেশের মানুষরা, উপমহাদেশের মানুষরা, কিছু হইলেই, বিপদ আপদ, দুঃখ দুর্দশা কিছু হলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তার বাবার টুঙ্গিপাড়ার কবরস্থানে গিয়ে সেখানেও দোয়া পড়েছে, কিন্তু এই শব্দটি সহ্য করতে পারল না, অনেক দলের লোককে বের করে দিল। আজকে তিনি কোথায়? হ্যাঁ, তুমি যাদেরকে বের করেছ, এত ক্ষমতা তোমার, কথার সাথে সবকিছু হয়ে গেছে, কোথায় তুমি? কাউকে তো বলেও যেতে পারো না। পৃথিবীর ইতিহাসে শাসকদের পতন হয়েছে, তোমার মতো পতন হয় নাই, তুমি যে নজির সৃষ্টি করেছ। দেখেন, ভেবে দেখেন, নমরুদের পতনের সাথে মিলিয়ে দেখেন। ছোট্ট একটি ল্যাংড়া মশা নাক দিয়ে মাথায় ঢুকে গেল, প্রহরীকে বলল, আমি সহ্য করতে পারছি না, তুমি তোমার পায়ের জুতা খুলে আমার মাথায় মারো। প্রহরী হতভম্ব হইল, বলল যে কি, আমি মুনিফকে কিভাবে মারবো? কিন্তু আলটিমেটলি কি হইল, প্রহরী জুতা খুলে মাথায় মারলো, মারতে মারতে তার পৃথিবী দেখেছে, সে বিদায় নিল। সেটি একরকম বিদায়। হাসিনার বিদায়ের সাথেও মিল করে। কত তাড়াতাড়ি গিয়ে হেলিকপ্টারে উঠলো, বোনকে হাতে ধরে। বাংলার মানুষ তো এটা চায় না। এত ক্ষমতা, এত বাহাদুরি, এত কিছু তুমি করলে, 16-17 বছর সমস্ত জায়গায় তোমার মানুষকে বসালে, সমস্ত জায়গায়, ইউনিয়ন পরিষদ থেকে, ওয়ার্ড থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, সেনাবাহিনী তোমার, বিজিবি তোমার, পুলিশ তোমার, মিডিয়া তোমার, সব আনসার তোমার, সব তোমার। কোথায় গেল? কি পেলে? কেউ রক্ষা করতে পেরেছে? ফেরাউনের পতন হতো কিভাবে দেখেন আপনি, অলৌকিক ভাবে। সমুদ্র পার হবে,
আমাদের নবীকে ধাওয়া করছে, কি হইল? সমুদ্র গ্রাস করে ফেলল। সাদ্দাতের পতনটা কিভাবে হলো? এত সুন্দর বালাখানা বানিয়েছে, পৃথিবীর মধ্যে এরকম কোন অট্টালিকা নাই, এত প্রসাদ, এত সুন্দর, এত গর্ব, এত গৌরব। সেই বেহেশতে যাবে সাদ্দাত, ঘোড়ার মতো পা তুলে সিঁড়িতে পাড়া দিতে পারে নাই, শেষ। আর তুমিও তো নতিজা দেখলে, এত বছরের পৃথিবী, হাজার হাজার লক্ষ লক্ষ বছরের পৃথিবী, এই পৃথিবীতে আদিকাল থেকে মানুষ শাসন করেছে, রাজ্য শাসন করেছে, শাসক হয়েছে, রাজা হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে। কেউ কি তোমার মতো এইভাবে গোটা দেশের মানুষকে অরক্ষিত রেখে, তোমার দলের নেতা কর্মীকে অরক্ষিত রেখে এইভাবে পালিয়ে যেতে দেখেছে? কি পালানোর মহড়া! আরে বাপরে বাপ! হ্যাঁ, বাংলাদেশ, বাংলাদেশ শহীদ জিয়ার স্মৃতি, দেশনেত্রী খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান। সম্মানিত সভাপতি, খুব কষ্ট করে সে আয়োজনটি করেছে। অনেক কথা ছিল, অনেক কথা বলাও যাবে না এখানে। সম্ভবত আলমগীর হোসেন, আলমগীর সভাপতি করেছে। আর আজকে মঞ্চে আমাদেরকে গৌরবান্বিত করেছেন, আমাদের চেয়ে বয়স কম হলেও এই মৌলভীবাজারে ছাত্রদলের সেনাপতি নেতৃত্ব দিচ্ছেন। মৌলভীবাজারে 60টি উপজেলা, পৌরসভা হচ্ছে 5টি পৌরসভা। এই মৌলভীবাজারের এই ঐতিহ্যমণ্ডিত এই ভূখণ্ড, চা বাগান, হাওর, বনরাশি, বনভূমি, শস্য, সমস্ত কিছুতে একটি অনিন্দ ভূখণ্ড। 360 আউলিয়াদের পদধ্বনি। সেই ভূখণ্ডের মধ্যে ছাত্রদেরকে নেতৃত্ব দিচ্ছে সিপাহ সালার সেনাপতি, সে আজকে এখানে উপস্থিত। আমরা তো আপনাদের ঘরের লোক, আমাদের কোনো অসুবিধা নেই, দূর থেকে এসেছে, সবাটিকে গৌরবান্বিত করেছে। কতটুকু আমরা শ্রদ্ধা জানাতে পেরেছি, পারি নাই, আমি প্রকাশ্যে আলোচনা করছি না। আমি অনেক অঙ্গ সংগঠনকে দেখতে পাচ্ছি না। এই শরীফপুর সীমান্তবর্তী এলাকা, একদিকে ব্রাহ্মণ্যবাদী ভারত, আরেকদিকে বৌদ্ধ শাসিত বার্মা, চট্টগ্রামের ওই অঞ্চলটা, রোহিঙ্গাদের অনুপ্রবেশ, চট্টগ্রামকে নিয়ে যেতে চায়, আরাকান রাজ্য কায়েম করতে চায়। এইরকম জায়গায় সমস্ত সীমান্ত কাঁটাতারের বেড়া দিয়েছে, পৃথিবীর কোথাও নাই। চোরাচালান নাকি রোধ করতে চায়। এই ব্রাহ্মণ্যবাদী আগ্রাসন থেকে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে তার একমাত্র মহৌষধ, সেই মহৌষধের নাম হয়তো কোনো ডাক্তাররা দেবে না, জনগণ দেবে। মহৌষধের নাম ইসলাম। ইসলাম প্রতিষ্ঠিত যদি হয়, ইসলামের সুশীতল সমস্ত বাণী মানুষ যদি প্রচার করে, মানুষ যদি ধারণ করে, সীমান্তের কাঁটাতারের পাশ দিয়ে সমস্ত অঞ্চল ভারত যেভাবে ঘেরাও দিয়েছে, সেই সব জায়গায় যদি ইসলামের শাশ্বত মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে পারি, ভারত বার্মা কোনদিন চোখ তুলে তাকাতে পারবে না। আজকে এই সীমান্তবর্তী এলাকায় ভেবে দেখেন তো, জুড়ির স্বর্ণা নামের কিশোরী মেয়েটি, 13 বছর বয়স, এই সীমান্ত দিয়ে ওই পাশে যাবে তার আত্মীয়ের বাড়িতে। তুমি বিএসএফ তাকে গুলি করে মেরে ফেললা। গুলি করে মারার পরে তুমি জেনেছ, তুমি যাদের উপর ভর করে রাষ্ট্র পরিচালনা করেছ সেই হিন্দু ধর্মাবলম্বী, সে মনে মনে দুঃখ প্রকাশ করেছ। যারা গুলি করেছে অনেককে ভারত শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। কিছুদিন পর পর সীমান্তে তুমি হামলা করো, কিছুদিন পর পর মানুষকে তুমি গুলি করে মারো। তুমি বলো এসব মানুষ চোরাকারবারি বা আমাদের ভাষায় বুঙ্গা, এইসবের সাথে জড়িত। চোরাকারবারি যদি হয় কেউ, তুমি তো তাকে মারতে পারো না, তোমার গুলি তো তাকে স্পর্শ করতে পারে না, তুমি তাকে হত্যা করতে পারো না, কোনো আইনে নাই। তুমি করছো। তুমি শেখ হাসিনাকে গুলি করলা না কেন?
বলো। শেখ হাসিনা দালালরা ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে সীমান্তে গ্রেপ্তার করল না কেন? বিচারপতি মানিককে সীমান্তে মানুষজন মেরেছে, কলা পাতায় শুয়েছে। ইসাক আলী খান বান্না ছাত্রলীগের সেক্রেটারি ছিল, সীমান্ত পাড়ি দিতে গিয়ে তাকে মানুষজন মেরেছে, দুষ্কৃতিকারীরা মেরেছে। কেন মানুষকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো? তুমি সালাউদ্দিনকে বর্ডারে, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের নিরাপত্তা রক্ষীরা, আমাদের বিএনপির এখনকার স্থায়ী কমিটির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের, তুমি তাকে শিলংয়ের ওই পাশে, বর্ডারের ওই পাশে তুমি তাকে ঠেলে দিয়েছো, তারা গ্রেপ্তার করেছে। তোমরা ভারত শেখ হাসিনাকে কেন গ্রেপ্তার করো নাই? ভারতে যারা আশ্রয় নিয়েছে, যারা যারা আওয়ামী লীগের দস্যুরা, আওয়ামী লীগ নামের কলঙ্ক যারা, তাদেরকে কেন তুমি গ্রেপ্তার করো নাই? আর কাদেরকে মারো? যাদেরকে মারার তোমার কোনো অধিকার নাই। সীমান্তে কিছু হইলেই তুমি গুলি করো। তুমি কি বুঝতে চাও না? 18 কোটি মানুষ, তার 2 হাত 36 কোটি মানুষ, তারা যদি এক হয়ে আওয়াজ করে, তুমি ভারত কিছুই করতে পারবা না। এই অবস্থার মধ্যে দেশ আজকে, এই দেশটাকে কোথায় নিয়ে যেতে চায়? আপনি দেখেন, হিসাব করে রুবেলের কথা বলেছি, আমাদের জয়নুল আবদিন বাচ্চু ভাই সাবেক সভাপতি, আরো রয়েছেন, তাকে সম্বর্ধিত করা হয়েছে। আমেরিকা থেকে, বিদেশ থেকে কয়েকজন এসছেন, তার মধ্যে সিদ্দিক হোসেন রুবেল আছেন, তিনি এখানে আছেন, বাপ্পি খান আছেন, আরো আছেন, শামসুদ্দিন বাহার আছেন, রনির কথা তো আগেই বলেছি, কাউসারের কথা বলেছি, হোসাইন, তারা আছেন। এই লোকগুলো কল্পনা করতে পারবেন না, তাদের মতো প্রায় বাংলাদেশের 1.5 কোটি মানুষ, 18 কোটির মধ্যে প্রায় 1.5 কোটি মানুষ কিন্তু বিদেশে, প্রায় 1.5 কোটি মানুষ। কি করেছে এই মানুষগুলো জানেন? হাসিনা তো সব নিয়ে গিয়েছে, তার চেলা চামুন্ডারা বাংলাদেশকে লুটপাট করে সব নিয়ে গিয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সমস্ত কিছু কোষ শূন্য, বেতন দিতে পারবে না, কিছুই করতে পারবে না। আবার বিদেশিদের চাপ দিচ্ছে, তারা যে টাকা দিয়েছে এই টাকাগুলো দিতে হবে। ওই যে ভারতের আম্বানি, আদানিকে যুক্তরাষ্ট্র ওয়ারেন্ট দিয়েছে, আর অন্য একটি রাষ্ট্র তার ব্যবসার চুক্তি বাতিল করে দিয়েছে, কেনিয়া। তো টাকা দিতে পারবে না, কিভাবে চলবে? আচ্ছা বলেন, পেটের জ্বালা মুখে বললে হবে? সান্ত্বনা দিলে হবে? হযরত ওমরের সময় তো এক জননী চুলার উপরে পাতিল চাপিয়ে রন্ধন করছেন, সন্তানরা বসা। হযরত ওমর রাতের বেলা গিয়ে দেখলেন যে কি ব্যাপার, এই মহিলা দেখি তার পাতিল নামায় না চুলা থেকে, কি ব্যাপারটা কি? বাষ্প হয়ে যাচ্ছে আর সন্তানরা কাঁদছে, আর মহিলা বলছে হচ্ছে হচ্ছে হচ্ছে। তো তারপর শেষে হযরত ওমর ঢুকলেন, জিজ্ঞেস করলেন, বা দরজায় আঘাত করলেন, দরজায় নক করলেন, জিজ্ঞেস করলেন, তখন বলল যে আমার ঘরে কোনো খাবার নাই। ঠিক তদ্রুপ বাংলাদেশের কোনো খাবার নাই, সমস্ত শূন্য, ব্যাংক ট্যাঙ্ক সব শূন্য, একদিনেই সরকারের পতন হয়ে যাবে। এই যে যাদের 4 জনের নামের কথা বলেছি, আর 1.5 কোটি প্রবাসীরা, তারা কি করলো? তারা বলল কোনো চিন্তার কিছু নাই, স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, আমাদের দেশের সরকার সম্মানিত করছে, ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, আজকে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমরা রেমিটেন্স পাঠাবো। তারা যাতে রেমিটেন্স না পাঠায়, বাংলাদেশের মানুষ যাতে না খেয়ে মারা যায়, রাস্তায় রাস্তায় কঙ্কাল যাতে থাকে, 74 যেভাবে ছিল বাসন্তীরা জাল করে লজ্জা নিবারণ করেছিল, ঠিক তদ্রুপ বাংলাদেশের মানুষ যাতে না খেয়ে মরে তার ব্যবস্থা করেছিল তারা। রেমিটেন্স যোদ্ধারা বসে থাকে নাই, নির্দেশের অপেক্ষা করে নেই, বাংলাদেশের টাকা পাঠিয়েছে। এখন আপনারা জানলে খুশি হবেন, এই যে বাংলাদেশের যেসব ঋণ, ভারত সহ, চীন সহ যাদেরকে ঋণ পরিশোধ করছে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঋণ, তাদের রক্তের ঋণ দিয়ে আমরা ঋণ পরিশোধ করছি। তাদেরই প্রতিনিধি এখানে আছেন,
সম্মানিত উপস্থিতি, আমি কথা বেশি বলতে পারবো না এই জন্য যে আমার আবার ঢাকা ফিরতে হবে, এখান থেকেই আমি গিয়ে গাড়ি ধরতে হবে। জনাব আলী সাহেব, তারও পূর্বে আব্দুল হান্নান সাহেব, আরো অনেকে এই অঞ্চলে বিএনপিটাকে প্রতিষ্ঠিত করেছেন। সীমান্তবর্তী এলাকায় কথা বলা যায় না, তাকাইলেই রাইফেল দেখায়। এর মধ্যে এই মানুষগুলো জীবনকে বাজি রেখে সংগঠিত করেছেন। আজকে তারা নাই পৃথিবীতে, তার দল আছে, তার দল আছে। কাজে আজকের এই সভা থেকে আমি আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আলী সাহেব, আব্দুল হান্নান সাহেব সাবেক চেয়ারম্যান সহ আরো যারা এই দলটাকে সুসংগঠিত করেছেন, চেষ্টা করেছেন, উদ্যোগ নিয়েছেন, জীবন বাজি রেখে কাজ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা। তাদের সন্তান সন্ততি যারা আছে তারাও এই দলের সাথে যুক্ত, তাদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা, আমরা তাদের পাশে আছি। আর শরীফপুর বলতে আমি আরেকবার বলেছিলাম বাজারের নামটি আমতলা, ওই পাশের বাজার বটতলা। তো আমি বলেছিলাম যে আমতলার তো একটা স্মৃতি থাকতে হবে, একটা আম গাছ টাম গাছ কোথাও লাগা। আপনারা আম গাছ লাগিয়েছেন কিনা জানি না, বটতলায় আছে? আচ্ছা, তাইলে তো আম গাছ আছে। তো যাই হোক, শরীফপুর, শরীফ অর্থ হচ্ছে ভদ্র, অমায়ী, পবিত্র, এটা হচ্ছে শরীফ। এইটার নামে নাম আপনি দেখেন, পাশাপাশি অন্য নাম দেখেন আপনি, হাজিপুর, আল্লাহর পবিত্র জায়গা তোয়াফ করে আসলে হাজি আমরা বলি, হাজিপুর একটা এলাকার একটা মাহিত্য আছে। এই হাজিপুর শরীফপুর দুইটাই দেখেন আপনি জাতীয়তাবাদী শক্তির জন্য খুব উর্বর ভূমি। দেখেন, ভেবে দেখেন আপনারা, আল্লাহর পথে, হকের পথে, দিনের পথে, ন্যায়ের পথে, ইসলামের পথে এই দুইটা অঞ্চল অত্যন্ত সদা জাগ্রত। খেয়াল করে দেখেন, সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষ আপনারা, আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো আমরা বলে কোনো শেষ করতে পারবো না। আপনারা দলকে যেভাবে সুসংগঠিত করেছেন, আর দেখেন আপনি সম্ভবত 11 নম্বর ইউনিয়ন না, দেখেন আরেকটি মর্তবা দেখেন, 11 মানে 11 এক মানে শ্রেষ্ঠ, ডাবল শ্রেষ্ঠ। আপনারা 11 আবার আরবি ভাষায় যান, আলিফ, আলিফ প্রথম শব্দ, 2 আলিফ মিলে শরীফপুর। কত মর্তবা আপনাদের দেখেন, মর্তবাকে আমরা ধারণ করতে হবে, তো চেষ্টা করতে হবে। যাই হোক, আমি কথা সংক্ষিপ্ত করে ফেলতেছি। শরীফপুরের উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। আপনার রাস্তা হয়েছে, আপনি 10 বছর পরে রাস্তা ডাবল করতে হবে, আরো 20 বছর 50 বছর পরে এমনও হবে রাস্তার উপর দিয়ে ফ্লাইওভার হবে, ব্রিজ হবে। শরীফপুরের উন্নয়নটি চলমান প্রক্রিয়া। কাজেই উন্নয়নের জন্য যা কিছু করা দরকার, এগুলো রাষ্ট্র ক্ষমতায় না গেলে করা যায় না। আপনি আমি চাইলেই কিন্তু খুব একটা কিছু করতে পারবো না। তবুও অনেক কিছু আমার কাছে আমার পিতার প্রতিচ্ছবি মনে হয়। আমরা শিশুকাল থেকে শুনেছি যে এই শরীফপুর আমার পিতার মামার দেশ, মামা নানা তাদের দেশ, শিশুকাল থেকে শুনেছি। আমার বোনকেও আমরা বিয়ে দিয়েছি চানগ্রামে, নাজির মিয়া আমার ভগ্নিপতি। যাই হোক, শরীফপুরের অঞ্চলের সাথে আমি ব্যক্তিগতভাবে, আমরা পারিবারিকভাবে খুবই ঘনিষ্ঠ সম্পৃক্ত। হয়তো অনেকের সাথে এখন দেখা হয় না, যোগাযোগ করতে পারি না ব্যতিব্যস্ততার জন্য। আপনারা আমার জেলের কথা জানেন। সর্বশেষ আমি আমার জীবনের 2টি গুরুত্বপূর্ণ সরকারের পতনের সময় আমি জেলে ছিলাম। এরশাদের পতনের সময় জেলে ছিলাম, আর হাসিনার পতনের সময় জেলে ছিলাম। 2 সরকারের পতনে আমার যথেষ্ট ভূমিকা ছিল, উদ্যোগ ছিল। আমি বুঝি নাই যে আমি পৃথিবীতে বাঁচব, গুলির মুখে আমি দাঁড়িয়েছিলাম। এই কারণে আপনার অনেক সময় আপনারা দেখেছেন, আমি এবার যখন জেল থেকে বেরিয়েছি আমার হাতে লাঠি ছিল, আমি আঘাত পেয়েছিলাম কারাগারের অভ্যন্তরে, আমার পা ভেঙে গিয়েছে, পায়ের আঙ্গুল ভেঙে গিয়েছিল। আমি এখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। আপনারা যারা খেয়াল করেছেন করবেন, একটু খুঁড়িয়ে হাঁটতে হয় আমাকে, এখনো ব্যথা। তারপর তো আমি বেঁচে এসেছি, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে। এই আন্দোলনে প্রায় 3000-এর মতো মানুষ মারা গেল,
এই আন্দোলন এটি একটি অকল্পনীয় আন্দোলন। স্কুল থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা, শিক্ষকরা, ছাত্রছাত্রীর মায়েরা কেউ ঘরে বসে থাকে না, সবাই নেমেছে। পিছনে কে ছিল? বিএনপি এবং বিএনপির সাথে আন্দোলনে যেসব জড়িত দল ছিল তারা সবাই ছিল। এখন যদি কেউ বলে একা আমি করে ফেলেছি, তা ঠিক নয়। বিএনপির যদি সমর্থন না থাকতো, বিএনপি যদি পিছনে না থাকতো, বিএনপির কর্মীরা যদি সেই মিছিলে না থাকতো, এই সরকারের পতন হতো না। এটা সবাইকে বুঝতে হবে। আস্ফালনের একটা সীমা থাকা উচিত, এটা বুঝতে হবে। বিএনপির কত লোক মারা গিয়েছে, শহীদ হয়েছে, আপনারা খোঁজ করে দেখেন। 16-17টি বছরে বিএনপির প্রায় 2000 মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়েছে। প্রায় 2000 মানুষ গুম হয়েছে। বিএনপি নেতা কর্মীদের বাড়িঘর ধ্বংস হয়েছে। তারা রাত্রে বাড়িতে থাকতে পারে নাই, মসজিদে থেকেছে, মন্দিরে থেকেছে, শহরে থেকেছে, পাহাড়ে থেকেছে, তারা থেকে জীবনযাপন করেছে। কাজেই কেউ যদি বলে আমরা করেছি, ঠিক আছে, কিন্তু কেউ যদি বলে আমি করেছি, আমি তোর কোনো জায়গা নাই, বিএনপি এবং তার দল যদি না থাকতো শেখ হাসিনাকে হটানো যেত না। বুঝতে হবে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় সমালোচনা করে, মির্জা আব্বাসের কথায় সমালোচনা করে, স্বাধীনতা যুদ্ধের সময়, যুদ্ধের পর পর যারা গেরিলারা এসেছিল, বেশ কিছুদিন সন্তান পিতাকে শ্রদ্ধা করে নাই। কিছু হইলেই তুমি কি বুঝো? আমি তো বুঝে ফেলেছি সব। দেশ স্বাধীন করেছি। এখনো সন্তানরা বিবেচনায় নিতে হবে তার পরিবারকে, তার পিতামাতাকে, তার গুরুজনদেরকে। একটি জাগরণের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে। এর অর্থ এই নয় সামাজিক মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে। এর অর্থ এই নয় আমি লাল বাহাদুর হয়ে গেছি। এর অর্থ এই নয় কয়েকজন উপদেষ্টা ছাত্রদের মধ্য থেকে হওয়ার কারণে। এর অর্থ এই নয় দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি বৃত্তাঙ্গুল দেখাবেন। ভেবে দেখেন কতটা জেলায় কমিটি করতে পেরেছেন। ভেবে দেখেন নাগরিক কমিটি নামে দল করেছেন। করেন, আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে। বিএনপি যদি ডক্টর ইউনূসকে সমর্থন না করত, দয়া করে যদি সমর্থন প্রত্যাহার করে নেয়, একদিনও টিকতে পারবেন না। বিএনপি আছে বলে আপনারা আছেন, একজোটে সবাই আমরা হাসিনার স্বৈরাচারের কবর রচনা করেছি। সম্মানিত উপস্থিতি, তারেক রহমান সাহেব, খালেদা জিয়া, বদরুজ্জামান সজল সাহেব বলেছেন গতকালকে সেনাকুঞ্জে তাকে যে সম্মান দেয়া হয়েছে, 13টি বছর সম্মান দিলেন না কেন? আপনাদের কাছে ক্ষমতা ছিল না? আপনারা সেনাবাহিনীর সৈনিক ছিলেন না? সেনাবাহিনীকে প্রতিনিধিত্ব করেন নাই? এই সেনাবাহিনী তো গৌরবদীপ্ত সেনাবাহিনী ছিল, আছে। 13টি বছর খালেদা জিয়াকে অপমান করা হলো, কোথায় ছিলেন আপনারা? আজকে তাকে নিয়ে সম্মান দিলেন, ডক্টর ইউনূসের পাশে বসালেন, উপদেষ্টারা, ছাত্র প্রতিনিধিরা এসে তাকে সম্মান জানালো। যদি প্রশ্ন করি 13 বছরে কারা কারা জেনারেল ছিলেন, কারা সেনাবাহিনী প্রধান ছিলেন, আপনারা সম্মান করেন নাই কেন? দেশের একটি সাবেক প্রধানমন্ত্রী, বয়স্ক মানুষ, তার স্বামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, ব্যাংকারে থেকে যুদ্ধ করেছেন, রাইফেল হাতে নিয়ে শত্রুর মোকাবেলা করেছেন। এবং খালেদা জিয়া প্রথম কারাবন্দী, মহিলা কারাবন্দী, ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। আমাদের এখনকার নেতা তারেক রহমান, তিনি তার সাথে ছিলেন। শিশু মুক্তিযোদ্ধা, এতদিন সম্মান করেন নাই কেন? আজকে যদি এই প্রশ্ন আমরা করি, কি উত্তর দেবেন? একদিনের সম্মানে হবে না। যারা অসম্মান করেছেন, সেনাবাহিনীকে ধ্বংস করবার ষড়যন্ত্র করেছেন, সেনাবাহিনীকে ভারতের তাবেদার সেনাবাহিনীতে রূপান্তরিত করার চেষ্টা করেছেন, তাদেরও বিচার হওয়া উচিত। কেন স্বাধীনভাবে এগুলো হয় নাই? যারা পুলিশ বাহিনীতে ছিলেন, যারা বিজিবিতে ছিলেন, গুলি করতে মনে ছিল না? মানুষ মারতে কি এত ইচ্ছা? মানুষের রক্ত দেখতে কি এত স্বাদ আহ্লাদ? মানুষকে হত্যা করেছেন,
গুম করেছেন, লাশ পুড়িয়ে মেরেছেন মানুষকে। কেন? আজকে বেঁচে যেতে চান? কিসের বাঁচাবাঁচি? কেন বাঁচবেন? টিট ফর ট্যাট। যেমন কুকুর, বলেন যেমন কুকুর, যেমন কুকুর। বিচার হবে, বিচার হবে। এত সব হত্যাকাণ্ডের এখন বিচারের পরে তারপর দেখা যাবে কে আওয়ামী লীগ করে কে করে না। বিচার তো হতে হবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল, কোথায় মর্যাদা রাখলেন? শেখ মুজিবের মর্যাদা কোথায় রাখলেন? সরওয়ার্দীর মর্যাদা কোথায় রাখলেন? সরওয়ার্দী তো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, কোথায় রাখলেন? মৌলানা ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠা ছিলেন, কোথায় রাখলেন? কি করলেন? 17 বছর ক্ষমতার লেবেন চুষে চুষে পালিয়ে গেলেন। আজকে কি চান? টুস করে চলে আসবেন? পদ্মা সেতুতে ঠুস করে ডক্টর ইউনূসকে ফালান নাই? খালেদা জিয়াকে চুপিয়ে মারতে চান নাই? জিহ্বাটাকে কন্ট্রোল করেছিলেন। এখন কি চান? টেলিফোনে আফা আফা। হ্যাঁ, আরে বাপরে, আফা আফা। এই তো আফা টাফাইয়ের কাজ হবে না, আর হবে না। যাই হোক, যাই হোক, আওয়ামী লীগকে কোথায় রেখে গেলেন? আওয়ামী লীগ তো বাংলা শব্দ নয়, আওয়ামী লীগ তো ফার্সি শব্দ। আওয়ামী লীগ করলেন, আওয়ামী লীগের ফার্সি হচ্ছে জাতীয় দল। কোথায় রাখলেন? আওয়ামী লীগকে তো আপনার সাথে সাথে পলাতক দল বা নিখোঁজ দলে পরিণত করেছে। কাজে নিখোঁজরা তো নিখোঁজই থাকে, পলাতকরা পলাতকই থাকে, থাকেন নিখোঁজ থাকেন, পলাতক থাকেন। বিভিন্ন জায়গায় উস্কান কেন? আসিফ নজরুলকে ফ্রান্সে অপমান করালেন কেন? আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে কানাডাতে অপমান করালেন কেন? এই যে করাচ্ছেন, পরিণতি বুঝতে পারছেন? ওই যে আফা আফা টেলিফোনের কথায় কিছু সংখ্যক লাভ দেয়, তাদের স্থান কোথায়? জনগণই তাদেরকে শায়েস্তা করে আর জেলে যায়। তো এখন যদি জেলে যেতে চান তো যান, অসুবিধা কি? আবার এলাকায় এলাকায় হুঙ্কার দেন, এলাকায় এলাকায় ত্রাস সৃষ্টি করেন, সরকারকে অস্থিতিশীল করতে চান। এগুলো যদি করেন, এখনো বিএনপি কোন নেতা কর্মী কাউকে অত্যাচার করে নাই, কুলাউড়াতেও করে নাই। সহ্যের সীমা আছে। যদি এইসব বিষয় বন্ধ না করেন, এইসব বিষয় থেকে নিজেদেরকে নিবৃত না করেন, অতীতের জন্য ক্ষমা না চান, তাহলে পরে যদি তৌহিদি জনতা 5 আগস্টের মতো আবার জেগে উঠে, কেউ বাড়ি গড়ে থাকতে পারবেন না, সেদিকে বাধ্য করবেন না। আর আমাদের দ্রব্যমূল্য, তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিভিন্ন জনকে উপদেষ্টা করছেন, ভেবে চিন্তে করেন না? যারা সমকামিতার পক্ষে পরিবেশ তৈরি করে, যারা লিটনের ফ্ল্যাট নামে সিনেমা বানিয়ে সেখানে অবাধ লীলা খেলার প্রচারণা চালায় সুকৌশলে, তাদেরকে পর্যন্ত উপদেষ্টা দিচ্ছেন। চট্টগ্রাম দিয়ে উপদেষ্টা হবে? চট্টগ্রামের কতজন নিয়েছে? প্রধান উপদেষ্টা আপনার বিবেচনা করা উচিত। আপনি নোবেল জয়ী মানুষ, বিবেচনা করা উচিত। বিএনপি আপনাকে নিরন্তর সমর্থন দিয়ে যাচ্ছে, বিবেচনা করা উচিত। তারেক রহমান সাহেব প্রতিদিন এই অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখার জন্য নানাভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, আমাদেরকে নির্দেশ দিচ্ছে এই সরকারের যাতে কোনোভাবে কোন রকম অসুবিধা না হয়। আপনার ভূমিকা কি? আপনি কি ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন? ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ কিছু করতে পেরেছে? আপনি সমকামিতার প্রবক্তাকে উপদেষ্টা বানান, আপনি বিষয়টা বিবেচনা করেন না। কাজেই আপনিও সতর্ক হয়ে যান। দ্রব্যমূল্যের এত দাম বাড়ে কেন? কেন কন্ট্রোল করতে পারেন না? কেন আজকে বাজারে গেলে মানুষ না বিশ্বাস হয়? কেন আজকে হাসিনার দালালদেরকে আপনি সুযোগ দেন? কি কারণে সুযোগ দেন? দ্রব্যমূল্যের দাম আপনাকে যেভাবেই হোক কমাতে হবে। আগে যা ছিল
তার চেয়ে আপনাকে কমিয়ে আনতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনি আপনার ভেবেচিন্তে রাষ্ট্র ক্ষমতা চালান, আমরা সমর্থন কতটুকু দিব আমাদের বিবেচ্য বিষয়। নির্বাচনের কথা বললে গায়ে জ্বলা কেন? নির্বাচন ছাড়া দেশ চলবে? নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আমরা করি নাই, আপনি করেন নাই। আপনি না করতে পারে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের তারা করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা করে নাই, করেছে। নির্বাচনের কথা বললে গায়ে লাগে কেন? সংস্কার করবেন, করেন একটা লিমিট পর্যন্ত, আনলিমিটেড কোনো কিছু ভালো নয়, চেষ্টাও করবেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন নির্বাচনের কথা বলেন, আঁকা বাঁকা পথে তাকে সমালোচনা করেন কেন? বোঝেন না বিএনপি কি জিনিস? বোঝেন না মির্জা ফখরুল ইসলাম কোন দলের মহাসচিব? এগুলো উপলব্ধি করেন না? মির্জা আব্বাসের কথা নিয়ে সমালোচনা করেন। এরা যদি সমর্থন না দিত তাইলে পরে কি হইতো? কাজেই ভেবে চিন্তে কথা বলবেন। দ্রুত নির্বাচন দিতে হবে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ফাঁকি ঝুঁকির কোনো দরকার নাই। কেউ বলেন 18 মাস, কেউ বলেন আরো বেশি সময়, কেউ বলেন সংস্কার করে নেই। এইগুলো অনেক কিছু আপনাদের দায়িত্ব নয়, দায়িত্বের মধ্যে থাকেন। আপনারা সম্মানিত হবেন, গৌরবান্বিত হবেন, মর্যাদাযুক্ত হবেন, দায়িত্বের মধ্যে থাকেন, দায়িত্ব নিয়ে যাবেন। সীমা ক্রস করবেন, তাইলে পরে সীমা অন্যদিকে চলে যাবে, কিছুই বুঝতে পারবেন না, কিছুই ঠেকিয়ে রাখতে পারবেন না। কাজেই বন্ধুগণ, খুব সম্প্রতি দেখেছেন ট্রাম্প পাস করেছে। এই 2-3 দিন আগে দেখেছেন ট্রাম্প নাকি বলেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। ট্রাম্প নাকি বলেছে যে তার পদত্যাগপত্র দেখান। আরে কি একটা অদ্ভুত বিষয়! পদত্যাগ করেছে, রাষ্ট্রপতি টেলিভিশনে বলেছে। আপনি ট্রাম্প দেখতে চান? এএফপি একটি সংবাদ সংস্থা, তারা এটার খোঁজ নিয়েছে। ট্রাম্প কি আদৌ বলেছে? ট্রাম্প পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের প্রধান, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা। জো বাইডেন ছিলেন, এর আগে ট্রাম্প ছিলেন। ট্রাম্পের অনেক কথা, অনেক কিছু আছে, আপনারা জানেন, আমি সেই আলোচনায় যেতে চাই। এএফপির একটি ধারণা হইল ট্রাম্প কি আদৌ বলেছে কিনা খোঁজ নিল, খোঁজ নিয়ে যায়, দেখা যায় এগুলোর ধারে কাছে নেই। তাইলে ট্রাম্পের কথাকে আপনি মিথ্যাচার করেন কেন? 10 নভেম্বর নূর হোসেন দিবস, আপনি আওয়ামী লীগ ঘোষণা দিলেন ট্রাম্পের ছবি ঝুলিয়ে। ট্রাম্প